হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2017 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান ফ্যান্টাসি মুভি বিউটি অ্যান্ড দ্য বিস্ট নিয়ে, যেটি ডিজনি পিকচার্সের এক বিখ্যাত অ্যানিমেটেড মুভি বিউটি অ্যান্ড দ্য বিস্টের রিমেক ভার্সন। যারা ফ্যান্টাসি মুভি দেখতে ভালোবাসেন তাদের এই মুভিটি অবশ্যই ভালো লাগবে। ওকে, তো আর ইন্ট্রোডাকশন বিস্তারিত করবো না, এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। ফরাসি রাজ্যের এক দুর্গে একজন স্বার্থপর এবং নির্দয় রাজপুত্র বসবাস করত, যার মনে সাধারণ মানুষদের উদ্দেশ্যে কোনো ভালোবাসা ছিল না। সে শুধুমাত্র তার প্রতি যারা লয়াল এবং সুন্দর দেখতে মানুষদের নিয়ে পার্টি করত। কিন্তু একদিন রাতে এই রকমই একটি পার্টি চলাকালীন একটি বৃদ্ধ মহিলা তার দুর্গে প্রবেশ করে রাজপুত্রর কাছে আশ্রয় চায়, আর বিনিময়ে সে তাকে একটি গোলাপ ফুল উপহার দেয়। কিন্তু বৃদ্ধার রুক্ষ চেহারা দেখে সুন্দরী জাদুকরণীতে রূপান্তরিত হয়ে রাজকুমারকে অভিশাপ দিয়ে বসে, যেটা দেখে রাজকুমার তার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করে। কিন্তু ওই জাদুকর একটি মন্ত্রের মাধ্যমে রাজকুমারকে তার অমানবিক চরিত্রের সঙ্গে মানানসই একটি পশুতে রূপান্তরিত করে এবং একই সঙ্গে তার দুর্গে বসবাসরত সমস্ত চাকর বাকরদের নির্জীব আসবাবপত্রে পরিণত করে। এমনকি আশেপাশের গ্রামবাসীদের স্মৃতি থেকে এই দুর্গটি সম্পূর্ণ মুছেও দেয়। কিন্তু রাজকুমার যেহেতু তাকে ক্ষমা করার অনুরোধ করেছিল, তাই সে তাকে একটি জাদুকরী গোলাপ ফুল উপহার দিয়ে জানিয়ে দেয়, এই গোলাপের লাস্ট পাপড়ি খসে পড়ার আগে রাজকুমার যদি কাউকে ভালোবাসতে পারে এবং বিনিময়ে তারও ভালোবাসা অর্জন করতে পারে, তবেই একমাত্র সে তার আগের রূপে ফিরে যেতে পারবে। কিন্তু ওই গোলাপের সমস্ত পাপড়ি যদি একবার খসে যায়, তাহলে তারপর থেকে রাজকুমার চিরকাল এই পশু রূপেই থেকে যাবে এবং তার সঙ্গে তার সমস্ত চাকর বাকররাও কোনোদিনই আর নিজের রূপে ফিরতে পারবে না। ফলে রাজকুমার তার ওই নির্জীব চাকর বাকরদের সঙ্গে এক প্রকার বন্দী হয়েই ওই দুর্গে জীবন কাটাতে শুরু করে। এবার এখান থেকে সিন শিফট হয় বেশ কয়েক বছর পর, যেখানে আমরা পরিচিত হই এই মুভির এক মুখ্য চরিত্র বেল নামক এক সুন্দরী তরুণীর সঙ্গে, যে ওই দুর্গের পাশেই থাকা একটি গ্রামে তার বাবার সঙ্গে বসবাস করে। বেল এই গ্রামের সব থেকে সুন্দরী হলেও বাকিরা তাকে নিয়ে প্রায়শই হাসি ঠাট্টা করে। কিন্তু বেল সেই সব দিকে ধ্যান না দিয়ে বরাবরের মতোই নতুন নতুন বই পড়ায় ব্যস্ত থাকে। বেলের বাবা একজন হস্তশিল্পী, যে বিভিন্ন রকম সঙ্গীত বাক্স তৈরি করে বাজারে বাজারে বিক্রি করে বেড়ায়। বেলের মা ছোটবেলাতেই মারা যায়, কিন্তু বেল বহুবার জিজ্ঞাসা করার পরেও তার বাবা তাকে জানায়নি তার মা কিভাবে মারা গিয়েছিল। তাই এই নিয়ে মাঝে মাঝেই বেল তার বাবার উপর অসন্তুষ্ট হয়। সে যাই হোক, এই গ্রামে বসবাসরত এক বিখ্যাত প্রাক্তন সৈনিক গ্যাস্টন বেলের সৌন্দর্যে অভিভূত হয়ে তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। কিন্তু বেল প্রাথমিকভাবেই তার প্রস্তাব প্রত্যাখ্যান করে, কারণ বিয়ে করে বিরক্তিকর জীবন কাটানোর থেকে বইতে পড়া অ্যাডভেঞ্চারাস জীবন বেলের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়। কিন্তু গ্যাস্টনের তাকে এতটাই পছন্দ হয় যে সে তার প্রিয় বন্ধুর সঙ্গে অল টাইম চেষ্টায় লেগে থাকে বেলকে ইমপ্রেস করতে, যাতে কোনো পর্যায়ে বেল তাকে বিয়ে করতে রাজি হয়। হঠাৎই একদিন বেলের বাবা মরিস তার তৈরি কিছু শিল্পকর্ম বিক্রির জন্য যখন অন্য শহরের উদ্দেশ্যে রওনা হয়, মাঝপথেই রাস্তা হারিয়ে সে কিছু নেকড়ে দ্বারা আক্রান্ত হয়ে পড়ে। ফলে ওই নেকড়েদের থেকে বাঁচার জন্যই সে সোজা উপস্থিত হয় ওই দুর্গে, যে দুর্গেই রয়েছে অভিশপ্ত সেই রাজকুমার। এবার দুর্গের এই অংশে যেহেতু চারিদিকেই বরফ জমে রয়েছে, তাই মরিস ওই দুর্গের ভিতর প্রবেশ করে দেখার চেষ্টা করে সেইখান থেকে সে কোনো সাহায্য পায় কিনা। কিন্তু পুরো দুর্গ ঘুরে সে একটিও মানুষ সেখানে দেখতে পায় না। তবুও সে ওই স্থানে কিছুক্ষণ আগুন পুইয়ে একটি টেবিলে কিছু খাবার দেখে সেগুলোই খেতে শুরু করে। কিন্তু ঠিক ওই টাইমেই একটি কাপ যখন তার সঙ্গে কথা বলতে শুরু করে, তখনই সে ভয় পেয়ে ওই দুর্গ থেকে বাইরে বেরিয়ে যায়। আচ্ছা, এখানে জানিয়ে রাখি, এই যে কাপটিকে কথা বলতে দেখছেন, এটি কিন্তু রাজকুমারের দুর্গে থাকা চাকর বাকরদেরই একজন, মানে যারা ওই জাদুঘরের অভিশাপে নির্জীব বস্তুতে রূপান্তরিত হয়েছে। কিন্তু তাদের রূপ এইরকম নির্জীব বস্তুতে রূপান্তরিত হলেও তারা প্রত্যেকেই হাঁটা চলাও করতে পারে, এমনকি কথাও বলতে পারে। যাই হোক, এই স্থান থেকে বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার টাইমে এই দুর্গের বাগানেই মরিস যখন সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে থাকতে থাকে, তখনই তার মনে পড়ে বাড়ি থেকে আসার টাইমে তার মেয়ে তাকে রিকোয়েস্ট করেছিল বাড়ি ফেরার টাইমে তার জন্য তার বাবা যেন গোলাপ ফুল নিয়ে যায়, কারণ বেল গোলাপ ফুল খুবই ভালোবাসে। তাই মরিস তার মেয়ের জন্য ওই বাগান থেকেই একটি গোলাপ ফুল তোলে, যে কারণে নিমেষের মধ্যেই ওই দৈত্যরূপী রাজকুমার তার সামনে উপস্থিত হয়ে চোর তকমা দিয়ে তাকে বন্দি করে ফেলে। যদিও মরিসের ঘোড়া ওই দৈত্যকে রেখে ওই স্থান থেকে কোনো ক্রমে বাড়ি ফিরে আসে,
আর বেল যখন তাদের ঘোড়াকে ওই রকম বিধ্বস্ত অবস্থায় দেখতে পায়, তখন ওই ঘোড়ার সাহায্য নিয়ে সে সোজা উপস্থিত হয় ওই দুর্গে। কারণ বেল খুব ভালো মতোই বুঝতে পারছে তার বাবা হয়তো কোনো বিপদে রয়েছে। তো বেল ওই দুর্গে প্রবেশ করতেই দুর্গে থাকা নির্জীব সেই সমস্ত চাকর বাকরগুলি খুবই খুশি হয়ে ওঠে, কারণ তারা মনে করে এই মেয়েই হয়তো তাদের ভাগ্য ফিরিয়ে দেবে, মানে তাদেরকে এই নির্জীব অবস্থা থেকে আবারও মানুষে রূপান্তরিত করবে। সে যাই হোক, রাজকুমারী ওই দুর্গের এদিক ওদিক ঘুরে অবশেষে তার বাবাকে একটি সেলে বন্দি অবস্থায় দেখতে পায়। কিন্তু তার বাবা তাকে দেখা মাত্রই এখান থেকে পালিয়ে যেতে বলে, কারণ ওই জন্তু যে কোনো মুহূর্তে এই স্থানে উপস্থিত হয়ে তাকেও বন্দি বানাবে। যদিও বেল তার বাবাকে জানায় সে এই স্থানে উপস্থিত হয়েছে তাকে মুক্ত করার জন্য, তাই এই স্থান থেকে সে তার বাবাকে না নিয়ে কিছুতেই ফিরে যাবে না। এবার এই নিয়ে তারা দুজন যখন কথা বলতে শুরু করে, ঠিক তখনই সেখানে উপস্থিত হয় দৈত্যরূপী সেই রাজকুমার, যেও বেলকে এই স্থান থেকে দ্রুত চলে যেতে বলে। কিন্তু বেল ভয় না পেয়ে ওই দৈত্যকে প্রশ্ন করে তার বাবাকে এখানে আটকে রাখার কারণ কি। উত্তরে ওই দৈত্য তাকে জানায় তার বাবা এখানের গার্ডেন থেকে একটি গোলাপ ফুল চুরি করেছে, তাই আমি তাকে সারা জীবনের জন্য বন্দি বানিয়েছি। এবার এইটা শুনে অবাক হয়ে বেল তাকে জিজ্ঞাসা করে, একটা গোলাপ ফুল তোলার অপরাধে সারা জীবনের জন্য বন্দি, এইটা কিরকম ন্যায় বিচার? তখন ওই দৈত্য তাকে জানায় একটা গোলাপ ফুলই আমার জীবন পুরোপুরি বদলে দিয়েছে, তাই এই শাস্তি আমার কাছে একদমই ন্যায্য। যেটা শুনে বেল তাকে জানায় গোলাপ ফুল আমি আমার বাবাকে আনতে বলেছিলাম, ফলে সেই দোষ সম্পূর্ণই আমার, তাই অপরাধী হিসাবে আমাকে বন্দি করে তুমি আমার বাবাকে মুক্ত করে দাও। এবার এইটা শুনে বেলের বাবা যখন বারবার বারণ করতে শুরু করে, তখন বেল জানায় ঠিক আছে, কিন্তু তার আগে আমি আমার বাবার সাথে একবার দেখা করব, তাই তুমি অন্তত এই গেটটি একবার খুলে দাও। যেটা শুনে ওই দৈত্য সেই গেট খুলে দিলে বেল তার বাবার সঙ্গে দেখা করে প্ল্যান মাফিক তার বাবাকে ওই সেল থেকে বাইরে পাঠিয়ে দিয়ে গেট বন্ধ করে দেয়। ফলে ওই দৈত্য বেলের মত অনুযায়ী তাকেই বন্দি রেখে তার বাবাকে এই দুর্গ থেকে বাইরে বের করে দেয়। যদিও বেলের বাবা চিৎকার করে তাকে জানিয়ে যায় সে অবশ্যই তাকে মুক্ত করতে এখানে ফিরে আসবে। এর কিছুক্ষণ পর দেখা যায় ওই দুর্গে থাকা রাজকুমারের নির্জীব কিছু চাকর বাকর, মানে ওই দুর্গের আসবাবপত্রে যারা রূপান্তরিত হয়েছিল তাদের মধ্যে দুজন বেলকে ওই সেল থেকে মুক্ত করে একটি বিশাল ঘরে নিয়ে গিয়ে উপস্থিত হয় আর জানায় যতদিন সে এই স্থানে আছে ততদিন এটা তারই রুম। যদিও বেল যখন জানতে চায় দৈত্য তো তাকে জানিয়েছিল সারা জীবন তাকে ওই সেলেই বন্দি থাকতে হবে, তাহলে তারা তাকে এখানে কেন নিয়ে এলো? উত্তরে তারা তাকে জানায় রাজকুমার এতটাও খারাপ না যতটা খারাপ বেল তাকে মনে করছে। তো এই সব কথা বলার মাঝেই দেখা যায় ওই রুমে থাকা একটি ড্রেসিং টেবিল বেলকে সুন্দর দেখানোর জন্য একটি ভয়ঙ্কর ফ্রক পরিয়ে দেয়। যদিও বেল এতে অসন্তুষ্ট না হয়ে ওই ফ্রকের ফিতে ব্যবহার করেই এই দুর্গ থেকে পালানোর প্ল্যান করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় দৈত্যরূপী ওই রাজকুমার ডিনার করার জন্য তাকে আহ্বান করে, আর সেটা আবার ওই সমস্ত নির্জীব চাকর বাকরদের কথা শুনে, মানে তারা রাজকুমারকে রিকোয়েস্ট করে সে যেন বেলকে একসঙ্গে ডিনার করার জন্য আহ্বান জানায়, যাতে ধীরে ধীরে তাদের মধ্যে একটি আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় আর সময়ের সাথে সাথে সেই বোঝাপড়াই প্রেমে রূপান্তরিত হয়। তাহলেই একমাত্র রাজকুমারের আবারও পূর্ণরূপে ফিরে যাওয়া সম্ভব, আর একই সঙ্গে এই সমস্ত নির্জীব চাকর বাকরগুলিও আবারও তাদের আগের অবস্থায় ফিরে যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় দৈত্যরূপী ওই রাজকুমার এতটাই ঘৃণ্যভাবে দরজা ধাক্কা দিয়ে ডিনারের আহ্বান জানায় যে বেল সেই ব্যবহারেই তার প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। যদিও রাজকুমার যখন রেগে গিয়ে ওই স্থান থেকে চলে যায়, তখন নির্জীব ওই সমস্ত চাকর বাকররাই বেলকে বুঝিয়ে সুজিয়ে শান্ত করিয়ে ডিনার করায়, কারণ তারা সকলে চাইছে যে কোনো প্রকারেই হোক এই মেয়ের সঙ্গেই তাদের রাজকুমারের প্রেম হোক, যাতে তারা সকলেও তাড়াতাড়ি এই নির্জীব অবস্থা থেকে আবারও তাদের অরিজিনাল রূপে ফিরে যেতে পারে। ওকে, তো ডিনার শেষে সকলেই বেলকে তার নিজের রুমে ফিরে যেতে বলে প্রত্যেকেই তার কাছ থেকে বিদায় নেয়। কিন্তু বেল তার নিজের রুমে ফিরে না গিয়ে সোজা রওনা হয় ওই দুর্গের পশ্চিম অংশে, কারণ ওই দুর্গেরই এক চাকর যে একটি মোমবাতি স্ট্যান্ডে রূপান্তরিত হয়েছিল সে একদমই ভুলবশত তাকে জানিয়েছিল এই দুর্গে তুমি যে কোনো জায়গায় যেতে পারো, শুধুমাত্র পশ্চিম অংশে ছাড়া। তাই কৌতূহলবশত বেল এখন ওই দিকেই রওনা হয়।
আর ওই অংশেরই একটি রুমে সে একটি গোলাপ ফুল লক্ষ্য করে। কিন্তু ওই গোলাপ সে ভালোভাবে পর্যবেক্ষণ করার আগেই দৈত্যরূপী ওই রাজকুমার সেই স্থানে উপস্থিত হয়ে রাগান্বিতভাবে তাকে এই স্থান থেকে তাড়িয়ে দেয়। কারণটা আপনাদের আগেই জানিয়েছি, এই গোলাপ ফুলে যতদিন পাপড়ি থাকবে ততদিন চান্স আছে রাজকুমারের নিজের রূপে ফিরে যাওয়ার। তাই এই ফুলই এখন তার কাছে সব থেকে দামি। কিন্তু বেলকে এরকম ক্রুদ্ধভাবে তাড়িয়ে দেওয়ায় সে সোজা ওই দুর্গ থেকে বাইরে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু এই যাওয়ার পথেই জঙ্গলের মধ্যে কিছু নেকড়ে বেলকে চারিদিক থেকে ঘিরে ফেলে। যদিও বেলের কোনো ক্ষতি হওয়ার আগেই দৈত্যরূপী ওই রাজকুমার সেই স্থানে উপস্থিত হয়ে নেকড়েদের সঙ্গে লড়াই করে তাদেরকে ভারিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত ওই নেকড়েদের আঘাতেই রাজকুমারও ঘায়েল হয়ে পড়ে, যেটা দেখে বেল তার বাড়ি ফিরে যাবার মনোভাব ত্যাগ করে আহত সেই পশুকে নিয়ে আবারও সেই দুর্গে ফিরে আসে, আর তারপর নির্দিষ্ট ট্রিটমেন্টের মাধ্যমে তাকে সুস্থ করে তোলে। ফলে এই মুহূর্ত থেকেই তাদের দুজনের মধ্যে একটি বন্ধুত্বের সম্পর্ক তৈরি হতে শুরু করে, যার পর ওই দুর্গের চাকর বাকরদের থেকেই বেল জানতে পারে তাদের রাজকুমার এইরকম নির্দয় একদমই ছিল না। কিন্তু ছোটবেলায় মা মারা যাওয়ার পর সে একদমই বিগড়ে যেতে শুরু করে, আর পরবর্তীতে একদিন এক বৃদ্ধা মহিলা জাদুকর রাজকুমারের ঔদ্ধত্যে রাগান্বিত হয়ে অভিশাপ দিয়ে তাকে এরকম পশুতে রূপান্তরিত করে। কিন্তু রাজকুমারের ক্ষমা চাওয়ার কারণে ওই বিশেষ ফুলটি ওই জাদুকরই তাকে গিফট করে যায়, আর জানিয়ে যায় এই ফুলের পাপড়ি যতদিন রয়েছে তার মধ্যে যদি রাজকুমার কাউকে ভালোবাসতে পারে আর বিনিময়ে তার ভালোবাসাও সে জয় করতে পারে, তবেই একমাত্র রাজকুমার তার নিজস্ব রূপে ফিরে আসতে পারবে। যাই হোক, এই সমস্ত কথা শুনে বেলের মনে রাজকুমারকে নিয়ে কিছুটা হলেও ভালোবাসার উদয় হয়, আর রাজকুমারও বেলের সেবা পেয়ে সুস্থ হয়ে ওঠায় তার মনেও ঠিক একই প্রভাব পড়ে। ফলে রাজকুমার তার রূঢ় মনোভাব ছেড়ে ওই দুর্গে থাকা তার সব থেকে প্রিয় জায়গায় বেলকে প্রবেশ করার অধিকার দিয়ে দেয়, যেটি একটি বই ভর্তি লাইব্রেরি। এবার আমি আপনাদের আগেই জানিয়েছি বেল আগাগোড়াই বই পড়তে খুবই ভালোবাসত, তাই এই রকম একটি বই ভর্তি লাইব্রেরি দেখে বেলও খুবই আনন্দিত হয়ে ওঠে। আর তারপর দুজন একসাথে মিলেই ওই লাইব্রেরির বিভিন্ন বই পড়তে পড়তে সানন্দে দিন কাটাতে শুরু করে। ওইদিকে দেখা যায় বেলের বাবা এতদিনে তাদের গ্রামে ফিরে গিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করে ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত একটি অজানা দুর্গে এক দৈত্য তার মেয়েকে আটকে রেখেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেউই তার এই কথা বিশ্বাস করে না, যদিও সেই প্রাক্তন সৈনিক গ্যাস্টন তার এই কথা বিশ্বাস করে তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এর কারণে আমি আগেই জানিয়েছি সে যে কোনো উপায়ে বেলকে বিয়ে করতে চায়, তাই এটাই তার কাছে একটা সুযোগ তার বাবাকে পটিয়ে নেওয়া। ফলে বেলের বাবার সঙ্গে মিলে গ্যাস্টন এবং তার একমাত্র বন্ধু লেফু তিনজন মিলে রওনা হয় ওই দুর্গের উদ্দেশ্যে। কিন্তু জঙ্গলের মধ্যে বেলের বাবা ওই দুর্গের রাস্তার কিছুতেই খুঁজে পায় না। ফলে গ্যাস্টন যখন তাকে ফিরে যাওয়ার কথা বলে, বেলের বাবা তখন ফিরে না গিয়ে তাদেরকে জঙ্গলের আরো ভিতরে যেতে বলে। ফলে গ্যাস্টন এবং লেফু দুজনেই মনে করে মরিস মানে বেলের বাবা হয়তো পাগল হয়ে গেছে, কারণ এই ঘন জঙ্গলের মধ্যে কোনো দুর্গ থাকতেই পারে না, আর দৈত্য গল্প কথাটা হয়, রিয়েলি তাদের কোনো অস্তিত্ব নেই। তাই গ্যাস্টন মরিসকে এখান থেকে ফিরে যেতে অনুরোধ করে। কিন্তু মরিস তার কাছে জানতে চায়, আমার কথা যদি তোমাদের বিশ্বাসই না হয় তাহলে তোমরা এত দূর আমার সঙ্গে কেন এলে? উত্তরে গ্যাস্টন তাকে বেশ রাগান্বিত ভাবেই রিপ্লাই দেয়, আমি তোমার সঙ্গে এত দূর এসেছি শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য, কারণ আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। কিন্তু এখন ভাবছি তোমার সঙ্গে এত দূর আসাটাই আমাদের ভুল হয়েছে, কারণ বর্তমানে তুমি পুরোপুরি উন্মাদ হয়ে গেছো। এবার গ্যাস্টনের এইরকম ব্যবহার দেখে মরিস যখন তাকে জানায় আমি কোনোদিনই তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না, তখনই গ্যাস্টন আরো রাগান্বিত হয়ে তাকে আঘাত করে একটি গাছের গোড়ায় বেঁধে রেখে চলে আসে, যাতে নেকড়েরা তাকে ওই স্থানে খেয়ে ফেলে। আর পরবর্তীতে বিনা বাধায় গ্যাস্টন তার মেয়েকে বিয়ে করতে পারে। কিন্তু পরের দিন সকালেই দেখা যায় ওই জঙ্গলেই থাকা এক সন্ন্যাসী মরিসকে সেখান থেকে উদ্ধার করে তার সঙ্গে নিয়ে যায়। এই দিকে দেখা যায় দৈত্যরূপী ওই রাজকুমার বেলের প্রতি অভিভূত হয়ে তাকে এমন একটি বই দেখায় যে বইয়ের মাধ্যমে তারা যে কোনো জায়গায় অনায়াসে যেতে পারবে। ফলে বেল ওটা ফলো করার জন্যই ওই বইয়ের মাধ্যমে দৈত্যকে সঙ্গে নিয়েই প্যারিসের একটি কুঁড়ে ঘরে উপস্থিত হয়, যে ঘরেই ছোটবেলায় তার বাবা মা এবং সে বসবাস করত। কিন্তু এই স্থানে দ্য বিস্ট যখন বেলের থেকে জানতে চায় তার মায়ের সঙ্গে কি হয়েছিল,
তখন বেল তাকে জবাব দেয় এই একটাই ঘটনা তার বাবা তাকে কখনোই জানায়নি, তাই এখনো পর্যন্ত বেল জানে না তার মার সঙ্গে ছোটবেলায় কি হয়েছিল। যাই হোক, এই সব কথা বলতে বলতেই ওই রুম পর্যবেক্ষণ করার টাইমে তারা যখন পুরনো দিনের প্লেগ রোগের কারণে পরিহিত ডাক্তারি একটি মাস্ক দেখতে পায়, তখনই বেল অনুমান করতে পারে তার মা ছোটবেলাতে প্লেগ রোগের কারণে মারা গেছে, আর তার বাবা তাকে এই স্থান থেকে নিয়ে চলে গেছে ওই রোগের হাত থেকে বাঁচানোর জন্য। তাই এই ঘটনার কথা তার বাবা তাকে কোনোদিনই জানায়নি। এবার এটা অনুমান করতে পেরে বেল যখন আপসেট হয়ে পড়ে, বিস্ট তখন তাকে আবারও তার দুর্গে ফিরিয়ে নিয়ে গিয়ে সেই জাদুকরীর উপহার দেওয়া একটি আয়না দেখায়, যে আয়নার মাধ্যমে যে কোনো কাউকে দেখা যেতে পারে। ফলে বেলও সঙ্গে সঙ্গে ওই আয়নার মাধ্যমে তার বাবাকে দেখতে চায়, আর ওই আয়না তাকে দেখায় তার বাবাকে গ্যাস্টন সহ গ্রামের বেশ কিছু মানুষ বন্দি বানিয়েছে পাগলাগারদে পাঠানোর জন্য। আসলে এই সন্ন্যাসী মরিসকে সুস্থ করে তোলার পর সে আবারও গ্রামে ফিরে গিয়ে সকলের সামনে গ্যাস্টনকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে, কারণ গ্যাস্টন তাকে জঙ্গলের মধ্যে বেঁধে রেখে এসেছিল হত্যা করার জন্য। কিন্তু এই অভিযোগ গ্যাস্টন সকলের সামনে পুরোপুরি অস্বীকার করে এবং তার বন্ধুর মাধ্যমে প্রমাণও করিয়ে দেয় মরিস বর্তমানে উন্মাদ হয়ে গেছে। তাই সে অল টাইম এইরকম ভুলভাল বকতে থাকে, যেমন জঙ্গলের মাঝে দুর্গ, তার মধ্যে থাকা এক দৈত্য, এবং এখন গ্যাস্টন যে তাকে মারার চেষ্টা করেছিল এইটাও তার একটা পাগলামি। ফলে গ্রামবাসীরাও গ্যাস্টনের কথা বিশ্বাস করে মরিসকে পাগলাগারদে পাঠানোর জন্য বন্দি করে ফেলে, যেটা দেখেই বেল আরও অতিষ্ঠ হয়ে ওঠে এবং একই সঙ্গে বিস্টকে রিকোয়েস্ট করে তার বাবার এখন সাহায্যের দরকার। ফলে বিস্টও তাকে খুশি করার জন্য সঙ্গে সঙ্গে জানায়, ঠিক আছে, তুমি নিজেই যাও তোমার বাবাকে মুক্ত করতে। যেটা শুনে বেল আর এক মুহূর্ত দেরি না করে রাজকুমারের ওই আয়না নিয়েই সোজা রওনা হয় তার গ্রামের উদ্দেশ্যে। কিন্তু বেল চলে যাওয়ার টাইমে ওই দুর্গে থাকা রাজকুমারের চাকর বাকররা খুবই দুঃখিত হয়ে পড়ে, কারণ তারা বিশ্বাস করে ওই মেয়ে আর কোনোদিনই এই দুর্গে ফিরে আসবে না। তাই রাজকুমারও কোনোদিনই তার অভিশাপ থেকে মুক্তি পাবে না। এদিকে রাজকুমার তাকে নিজে থেকেই চলে যেতে বললেও বেল চলে যাওয়ার পর সে নিজেও মন মরা হয়ে পড়ে, কারণ এই কদিনেই রাজকুমার তাকে ভালোবেসে ফেলেছে। যাই হোক, বেল কোনো প্রকারে তার গ্রামে উপস্থিত হয়ে সকলকে উদ্দেশ্য করে জানায় তার বাবা কিন্তু একদমই পাগল না, কারণ তার বাবা যা যা বলেছে সবই একদম সত্যি। মানে জঙ্গলের মধ্যে থাকা ওই দুর্গ এবং তার মধ্যে বসবাস করা ওই দৈত্য সত্যি সত্যি রয়েছে, আর এইটাই প্রমাণ করার জন্য সে তার হাতে থাকা ওই আয়নার মাধ্যমে সকলকেই সেই দৈত্যকে দেখায়। ফলে দৈত্যকে দেখে যখন সবাই ভয় পেতে শুরু করে, তখন বেল তাদেরকে উদ্দেশ্য করে জানায় একে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ মন থেকে এই দৈত্য একদমই ভালো মানুষ। এবার এই কথা শুনে গ্যাস্টন যখন অনুমান করে ফেলে বেল হয়তো ওই দৈত্যেরই প্রেমে পড়েছে, তখনই সে ঈর্ষান্বিত হয়ে চালাকি করে সমস্ত গ্রামবাসীকে জানায় ওই দৈত্য নিশ্চয়ই এই মেয়ের উপর কালো জাদু করেছে, না হলে কোনো দৈত্যকে কেউ কখনো ভালো বলতে পারে। এই বলেই বেলকেও সে তার বাবার সঙ্গে বন্দি করে ফেলে, আর তারপর ওই আয়নার সাহায্যে সমস্ত গ্রামবাসীকে সঙ্গে নিয়ে ওই দুর্গের উদ্দেশ্যেই রওনা হয়, কারণ গ্রামবাসীকে সে জানায় ওই দৈত্যকে যে কোনো উপায় তাদেরকে হত্যা করতে হবে, না হলে ওই দৈত্যই পরবর্তীতে তাদের এক এক করে হত্যা করবে। ফলে সকলে মিলে ওই দুর্গে উপস্থিত হয়ে যখন ওই দৈত্যকে খুঁজতে শুরু করে, তখন বিপদ বুঝতে পেরে ওই দুর্গে থাকা সেই সমস্ত চাকর বাকররাই গ্রামবাসীদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। এদিকে মরিস এবং বেল চালাকি করে তাদের বন্দি দশা থেকে মুক্ত হয়ে যায়, আর তারপর বেল ও সোজা ওই দুর্গে ফিরে আসে, কারণ দৈত্যরূপী ওই রাজকুমারকে সে যাতে আগে ভাগে সাবধান করতে পারে। কিন্তু বেল এই দুর্গ থেকে চলে যাওয়ায় দৈত্যরূপী ওই রাজকুমার বর্তমানে এতটাই হতাশ যে সেই সুযোগ নিয়েই গ্যাস্টন তাকে আঘাত করে বসে। যদিও পরবর্তীতেই সে যখন দেখতে পায় বেল ওই দুর্গে আবারও ফিরে এসেছে, তখনই সে আনন্দিত হয়ে গ্যাস্টনের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে, আর ক্ষণিকের মধ্যে তাকে পরাজিতও করে, কিন্তু তাকে প্রাণে হত্যা না করে ছেড়ে দেয়, কারণ দৈত্যরূপী রাজকুমার এতটাও নির্দয় না। যদিও গ্যাস্টন এর পরেও বিস্টকে দুটি গুলি করে হত্যা করার চেষ্টা করে, কিন্তু ঠিক ওই টাইমেই ওই দুর্গের একটি অংশ ভেঙে নিচে পড়ে গিয়ে গ্যাস্টন নিজেই সেখানে মারা যায়, যার পর দেখা যায় জাদুকরের দেওয়া সেই গোলাপের লাস্ট পাপড়িটিও খসে পড়ে, এবং একই টাইমে বিস্ট ওই গুলির আঘাতের কারণে মারা যায়, আর তার চাকর বাকরগুলিও সম্পূর্ণ নির্জীব হয়ে পড়ে।
কিন্তু একদম লাস্ট টাইমে বেল ওই মৃত দৈত্যের সামনে যখনই অশ্রুসিক্তভাবে তার ভালোবাসা প্রকাশ করে, তখনই জঙ্গলে থাকা সেই সন্ন্যাসিনী নিজেকে জাদুকরী হিসাবে প্রকাশ করে তার সেই অভিশাপটি বাতিল করে দেয়। ফলে বিষ্ট জীবিত হয়ে নিমেষের মধ্যেই রাজকুমারে রূপান্তরিত হয়। এমনকি আসবাবপত্রের রূপ নিয়ে ওই দুর্গের বৃত্তরাও যে যান নিজের রূপে ফিরে আসে। আর গ্রামবাসীদের স্মৃতি থেকে যে এই দুর্গের অস্তিত্ব পুরোপুরি বুড়িয়ে দেওয়া হয়েছিল, সেটাও গ্রামবাসীদের স্মৃতিতে আবারও ফিরে আসে। যার পর দেখা যায় বেল এবং রাজকুমার একত্রিত হয়ে পুরো গ্রামবাসীকে সঙ্গে নিয়ে একটি পার্টির আয়োজন করে। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। ওকে, তো ভিডিও কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য